প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন শিক্ষা কার্যক্রমে। আমি বিএম মিজানুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়, লোহাগড়া নড়াইল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে রাসায়নিক বিক্রিয়া এবং এই রাসায়নিক পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যারা অষ্টম শ্রেণীতে আছো তারা অষ্টম অধ্যায় পৃষ্ঠা 35 তোমরা বের করে দেখতে পারো। এই রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা সপ্তম শ্রেণীতে আছো তারা অধ্যায় 11 পৃষ্ঠা 113 রাসায়নিক পরিবর্তন, ভৌত রাসায়নিক পরিবর্তন, দহন প্রভৃতি সম্পর্কে আমার আজকের ক্লাসে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা নবম এবং দশম শ্রেণীতে আছো, বিজ্ঞান বিষয়ে আছো, তারা তাদের রসায়ন বিজ্ঞান সপ্তম অধ্যায় পৃষ্ঠা 143 এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ। রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে অধ্যায়টি তোমরা আজকে ক্লাসে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তো প্রথমেই আমি তোমাদের সাথে আলোচনা করছি রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে নাও রাসায়নিক বিক্রিয়া কি। সৃজনশীল প্রশ্নে রাসায়নিক বিক্রিয়া কি এটা কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে। তাহলে আমরা কিভাবে এটা অ্যান্সার করব? এটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। রাসায়নিক বিক্রিয়াকে ইংলিশে বলা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। তো এই যে রাসায়নিক বিক্রিয়া, এটা কাকে বলে, এটা তোমাদের কিন্তু পরীক্ষা আসে, কিন্তু তোমাদের বইয়ে কিন্তু স্পেসিফিক করে এই রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা দেওয়া নেই, কিন্তু তোমাদের কিন্তু এটা জানতে হবে, তাই না? কারণ তোমাদের জ্ঞানমূলক অংশে কিন্তু এই প্রশ্নগুলো করা হয়ে থাকে। তাহলে প্রথমে জানবে যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। যে বিক্রিয়ায় এক বা একাধিক বিক্রিয়া করে এক বা একাধিক উৎপাদ তৈরি করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বলতে পারছি? যে বিক্রিয়ায় এক বা একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে এক বা একাধিক উৎপাদ তৈরি করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। যেমন আমরা একটা উদাহরণ নিচ্ছি, H2 হাইড্রোজেন প্লাস O2 অক্সিজেন, দেখো বিক্রিয়া করে H2O পানি তৈরি করেছে। তারপরে শিক্ষার্থীরা, এই যে আমরা এক বা একাধিক বিক্রিয়ক কিন্তু বিক্রিয়া করেছে এবং একটি উৎপাদ তৈরি করেছে পানি। তারপরে শিক্ষার্থীরা, যে বিক্রিয়া এক বা একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে এক বা একাধিক উৎপাদ তৈরি করে তাকে বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানতে পারছি যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। এখন এই রাসায়নিক বিক্রিয়ার দুইটি অংশ থাকে, সেই দুইটি অংশ সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, রাসায়নিক বিক্রিয়ার দুইটি অংশ থাকে। একটা অংশের নাম হচ্ছে বিক্রিয়ক, তোমরা প্রত্যেকেই জানো। একটি অংশের নাম হচ্ছে বিক্রিয়ক, একে ইংলিশে বলে রিঅ্যাক্ট্যান্ট। বিক্রিয়ক হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়া সংগঠনের পূর্ব অবস্থা। এই রাসায়নিক বিক্রিয়া সংগঠনের পূর্ব অবস্থা এবং এই যে বিক্রিয়ক, এই বিক্রিয়কগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে আমরা বলতে পারছি এই বিক্রিয়াগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর এই যে উৎপাদ, এই উৎপাদকে বলা হচ্ছে প্রোডাক্ট। আমরা ইংলিশে বলতে পারি এটাকে প্রোডাক্ট। এই উৎপাদ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের পরবর্তী অবস্থা। এটা কি রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয়, অর্থাৎ এই উৎপাদ কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারছি যে রাসায়নিক বিক্রিয়ার
দুইটি অংশ থাকে, একটি হচ্ছে বিক্রিয়ক, একটি হচ্ছে উৎপাদ। তাহলে এই বিক্রিয়ক কাকে বলে? এটা বলে রিঅ্যাকট্যান্ট। রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করে তাকে বলা হচ্ছে বিক্রিয়ক। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের পূর্ব অবস্থা। আর এই উৎপাদ বা প্রোডাক্ট, এটা কাকে বলে? রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ তৈরি হয় সেগুলোকে বলা হচ্ছে উৎপাদ। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের পরবর্তী অবস্থা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাসায়নিক বিক্রিয়া কী এবং রাসায়নিক বিক্রিয়ার কয়টি অংশ এটা কিন্তু আমরা জানতে পারলাম, তাই না? তাহলে তোমাদের কিন্তু বুঝতে কিন্তু সহজ হলো যে কীভাবে এই রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এবং রাসায়নিক বিক্রিয়ার কয়টা অংশ কী কী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু জানবো রাসায়নিক বিক্রিয়ার ব্যবহার সম্পর্কে, যে রাসায়নিক বিক্রিয়া আমরা কী কী কাজে ব্যবহার করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই রাসায়নিক বিক্রিয়ার ব্যবহার তোমরা জেনে নাও। রাসায়নিক বিক্রিয়ার ব্যবহার অনেক কাজে কিন্তু আমরা রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করি। রাসায়নিক বিক্রিয়ার ব্যবহার কিন্তু বহুবিধ। আমরা এক এক ধরনের রাসায়নিক বিক্রিয়া আমরা এক এক কাজে ব্যবহার করি। তথাপি তোমাদের বইয়ে এই মাধ্যমিক সেক্টরে যে বই আছে সেটা আমরা কয়েকটি ব্যবহার তোমাদের বইয়ে লিস্ট করে উল্লেখ করা আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করছি। প্রথমত, রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের পরিবর্তন ঘটে। তাহলে এক নম্বর জানবো হচ্ছে পদার্থের পরিবর্তন ঘটে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের পরিবর্তন ঘটতেছে। এই যে পদার্থের পরিবর্তন, এই পদার্থের পরিবর্তনও কিন্তু তোমার দুই প্রকার হয়। একটা হচ্ছে ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন, যেটাকে তোমরা বলো ফিজিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ। আর এক ধরনের পরিবর্তন আছে যেটাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম, অষ্টম, নবম প্রত্যেকের কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায় সময় এসে থাকে। এই ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনকে ইংলিশে বলে কেমিক্যাল চেঞ্জ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তুমি জানতে পারছো যে এই যে রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের পরিবর্তন হয়, এই পরিবর্তনটা সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন কাকে বলে সেটা তোমাদের জানতে হবে। যে পরিবর্তনে বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটে না, অর্থাৎ বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে। এই ভৌত পরিবর্তনে কি হয়? বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে। পরিবর্তন ঘটে। আর কি বলতো? অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটে না। অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটে না। যেমন তোমরা যদি বলতে পারো উদাহরণস্বরূপ, সেটা হচ্ছে পানি, বরফ, তোমাদের বই কিন্তু আছে, এবং বাষ্প। এটা হচ্ছে একই পদার্থের তিনটা অবস্থা। এখানে এই যে পানি কিন্তু কোন প্রক্রিয়ায়, দেখো তো বাষ্প হচ্ছে, তোমরা কিন্তু জানো কোন প্রক্রিয়া বলতো? গলন এবং স্ফুটন এখানে প্রক্রিয়া আছে। একটা স্ফুট এবং গলন, এই দুইটা প্রক্রিয়া কিন্তু ভৌত পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যে পরিবর্তনে বাহ্যিক অবস্থা পরিবর্তন ঘটে কিন্তু তার অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটে না, সেই পরিবর্তনকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ। আর যে পরিবর্তনে, এই যে রাসায়নিক পরিবর্তনের কথা এখন আমি তোমাদের বলছি, যে পরিবর্তনে পদার্থের অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটে এবং ভিন্ন ভিন্ন নতুন পদার্থ তৈরি হয়, এই যে অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটে, নতুন পদার্থ তৈরি হয়। তাহলে এই যে তুমি দেখলে যে রাসায়নিক পরিবর্তন, এই রাসায়নিক পরিবর্তনে অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটে এবং নতুন ব্যবহার উপযোগী পদার্থ তৈরি হয়। তাহলে তোমরা এই যে উদাহরণ একটা দিয়েছো যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি তৈরি করলো, এটাও কিন্তু এক ধরনের রাসায়নিক পরিবর্তন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখলাম যে এই রাসায়নিক বিক্রিয়ার একটা ব্যবহার, যে পদার্থের পরিবর্তন ঘটে, অর্থাৎ যে পদার্থ আছে তার থেকে নতুন পদার্থের কিন্তু পরিবর্তন হয়, নতুন পদার্থ সৃষ্টি হচ্ছে। এই পরিবর্তন দু ধরনের হতে পারে, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন সম্পর্কে তোমরা কিন্তু একটা পার্থক্য লিখতে পারছো, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানতে পারলাম যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে
এই রাসায়নিক বিক্রিয়ার কয়টি অংশ সেটা কি কি, এবং এই যে রাসায়নিক বিক্রিয়ার একটা ব্যবহার জানতে পারলাম, যে এই যে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনটা ব্যবহার। আমি 2 নাম্বার একটা ব্যবহার তোমাদের সাথে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থীরা। 2 নাম্বার ব্যবহারটি আমরা দেখি। 2 নাম্বার ব্যবহার হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় শক্তি উৎপন্ন করে, যেমন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, দহন প্রক্রিয়া। তাহলে তোমরা কিন্তু বলতে পারছো শক্তি উৎপন্ন করে। এই শক্তি উৎপন্ন করে রাসায়নিক বিক্রিয়ায় উদাহরণ দিচ্ছ, যেমন সালোক সংশ্লেষণ, যেমন দহন, তাই না? দহনে কিন্তু তাপশক্তি উৎপন্ন হয়। 3 নাম্বার তোমরা কিন্তু বলতে পারো অনেক ব্যবহার কিন্তু আছে, ব্যবহার উপযোগী নতুন পদার্থ তৈরি করে, কারণ নতুন পদার্থ তৈরি করে ব্যবহার উপযোগী, তাই না? এরপরে 4 নাম্বার রোগ নিরাময়ে সাহায্য করে, রোগ নিরাময়ে সাহায্য করে। আমরা অনেক বিক্রিয়া ঘটায়, এই রোগ নিরাময়ে কিন্তু সাহায্য করতেছে, তাই না? এই বিক্রিয়াগুলো আমরা যে ওষুধ খাই, এই ওষুধের রাসায়নিক বিক্রিয়া আমাদের শরীরে ঘটে, এটা আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই রাসায়নিক বিক্রিয়া কিন্তু বেশ কিছু ব্যবহার আমরা নিজেরাও কিন্তু তৈরি করতে পারি, তাই না? আমাদের বোমা মেরে কিন্তু পাহাড় ধ্বংস করা হয়, পাহাড়কে ছোট করা হয়, কিন্তু বোমা কিন্তু আমরা আজকাল খারাপ কাজে, ক্ষতিকর ব্যবহারই বেশি করছি, কিন্তু ওটা কিন্তু ভালো ব্যবহারের জন্য কিন্তু বিজ্ঞানীরা তৈরি করেছে। তারপরে সেক্ষেত্রে আমাদের এরকম রাসায়নিক বিক্রিয়া আমার ঘটায় প্রকৃত অনেক রাসায়নিক বিক্রিয়া, যেটা অনেক ভালো ব্যবহার আছে, ভালো দিক আছে, আমরা ভালো ব্যবহারগুলোই কিন্তু শিখবো আর খারাপগুলোকে পরিহার করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু শুরুতেই এখন জানতে পারছো যে এই রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, এই রাসায়নিক বিক্রিয়ার ব্যবহার কি, এবং রাসায়নিক বিক্রিয়ার এই যে পরিবর্তন হচ্ছে, এই ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, সে সম্পর্কে তোমরা কিন্তু আলোচনা করছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব এই রাসায়নিক বিক্রিয়া যে সমীকরণ আকারে প্রকাশ করলে সেটা কি হয়, তাই না? এবং এই সমীকরণে যে সমতা কিভাবে করা হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। ছোট একটি ক্লাস আমরা দেখছি, কিন্তু অনেক কিছু জানার আছে তোমাদের। তো আমি প্রথমে আলোচনা করছি আজকে রাসায়নিক সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানছি রাসায়নিক সমীকরণ সম্পর্কে। এটাকে ইংলিশে বলে কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে রাসায়নিক সমীকরণকে তোমরা জানতে পারছো, এটাকে বলা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন। প্রথমে জানতে হবে যে রাসায়নিক সমীকরণ কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানছি যে রাসায়নিক সমীকরণ কাকে বলে, এটা আমরা জানবো। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমি তোমাদের বলবো, এই রাসায়নিক সমীকরণ থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, রাসায়নিক সমীকরণ কাকে বলে, কীভাবে এই রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলা কী, তাই না? এই রাসায়নিক সমীকরণ কীভাবে সমতা করা হয়, আমরা এই জিনিসগুলো কিন্তু এখন জানবো। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমি তোমাদের বলবো রাসায়নিক সমীকরণ কাকে বলে। কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপন্ন দ্রব্যকে প্রতীক, সংকেত, প্রক্রিয়া চিহ্ন প্লাস সমান চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন প্রভৃতি দ্বারা বা প্রভৃতির সাহায্যে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানতে পারছি কি, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপন্ন দ্রব্য প্রভৃতিকে প্রতীক, সংকেত, প্রক্রিয়া চিহ্ন প্লাস সমান চিহ্ন, তীর চিহ্ন প্রভৃতির সাহায্যে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বা কেমিক্যাল ইকুয়েশন বলা হয়। তারপরে শিক্ষার্থীরা, আমরা কিন্তু কেমিক্যাল ইকুয়েশন বা রাসায়নিক সমীকরণ নিয়ে আলোচনা করছি। তাহলে এই কেমিক্যাল ইকুয়েশন বা এই যে রাসায়নিক সমীকরণ যেটা আছে, এটা আমরা একটা সমীকরণ আকার দিই। যেমন আমরা একটা সমীকরণ চিন্তা করি, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। তারপরে শিক্ষার্থীরা, আমরা একটি রাসায়নিক বিক্রিয়া চিন্তা করছি। দেখো, এখানে একাধিক
উৎপাদ আছে এবং একাধিক বিক্রিয়ক আছে, তাদের মাঝখানে প্লাস চিহ্ন আছে এবং তীর চিহ্ন দ্বারা আমরা এই সমীকরণে পৌঁছি। এটা কিন্তু একটা রাসায়নিক সমীকরণ। এই সমীকরণ লেখার নিয়ম সম্পর্কে এখন আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, এই রাসায়নিক বিক্রিয়ার যে নিয়ম, সমীকরণ লেখার যে নিয়ম, তোমরা একটু খেয়াল করো। আমরা কিন্তু বইয়ের মতবাধান কথা আমরা শিখবো না। আমরা দেখি এই যে সমীকরণটা আছে, এটা এই যে বিক্রিয়ক এটা আর উৎপাদক এটা। এখন এই যে রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কটা কোন পাশে? তীর চিহ্নের বাম পাশে। অর্থাৎ আমরা 1 নম্বর নিয়ম শিখবো যে বিক্রিয়ক থাকবে কোথায় বলতো? বিক্রিয়ক থাকবে তীর চিহ্নের, এই যে চিহ্নটা আছে তীর চিহ্নের বাম দিকে, বাম পাশে লেখা হয়। আর এই যে উৎপাদ কোন পাশে লেখা হয় বলতো? উৎপাদ লেখা হয় হচ্ছে তীর চিহ্নের ডান পাশে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর নিয়ম কি, যে রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক থাকে তীর চিহ্নের বাম পাশে এবং উৎপাদ থাকে তীর চিহ্নের ডান পাশে। তো আমরা লিখবো কি করে? এই রাসায়নিক বিক্রিয়ক সমূহ তীর চিহ্নের বাম পাশে লিখতে হবে এবং উৎপাদ সমূহ তীর চিহ্নের ডান পাশে লিখতে হবে। তোমাদের 1 নম্বর নিয়ম। বই কিন্তু ভাষাটা একটু বড় করে দেওয়া আছে, আমরা কিন্তু সেভাবে দেখবো না। এখন আমি তোমাদের শেখাবো হচ্ছে এই যে রাসায়নিক বিক্রিয়া বা সমীকরণ, এই সমীকরণে যে একাধিক যদি বিক্রিয়ক বা উৎপাদ হয় তাহলে এই ওয়াইয়ের মাঝে কি চিহ্ন হবে? প্লাস চিহ্ন। একাধিক বিক্রিয়ক বা উৎপাদ হলে এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে কখন? বিক্রিয়ক বা উৎপাদ, বিক্রিয়ক অথবা উৎপাদ একাধিক হলে। তাহলে তোমার 2 নম্বর নিয়ম তুমি জানছো যে বিক্রিয়ক বা উৎপাদ যদি একাধিক হয় তাহলে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে তোমরা কিন্তু এই নিয়মটা কিন্তু জানতে পারছো যে বিক্রিয়ক বা উৎপাদ বেশি যদি হয় তাহলে কি করতে হবে? আমাদের প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় নিয়ম যেটা আমি তোমাদের বলছি, অণুর সংখ্যা একাধিক হলে প্রতীকের আগে কিন্তু সেই সংখ্যাটা বসাতে হবে। অণুর সংখ্যা একাধিক হলে প্রতীকের বামে বসাতে হবে। অর্থাৎ তুমি 2 মোল হাইড্রোজেন আর 2H2 দাও আর যদি অক্সিজেন দাও তাহলে পানি, এই যে 2 অণু পানি তৈরি করতেছে। আমরা যদি এটা চিন্তা করি তাহলে এই যে হাইড্রোজেন একটা বই, তো প্রতীকের বামে পানির একটা অণু, প্রতীকের বাম পাশে কিন্তু আমরা সেই চিহ্ন নম্বরটা বসাবো। এখন তোমাদের সর্বশেষ নিয়ম যেটা বিক্রিয়কের অবস্থা বোঝাতে সংকেতের পর 4 নম্বর আছে বিক্রিয়কের বা উৎপাদের অবস্থা বোঝাতে প্রতীকের পরে ব্র্যাকেটে কন্ডিশন বসাতে হবে। কন্ডিশন যেমন বললে হাইড্রোজেন একটা গ্যাসিয়াস অবস্থা, অক্সিজেন একটা গ্যাস, কিন্তু যেটা পানি তৈরি করতেছে এই পানিটা হচ্ছে একটা লিকুইড। অর্থাৎ এই যে আমরা পাশে ব্র্যাকেটে জি লিখতেছি, কেন জিটা লিখি? এটা কি? ওই যে পদার্থ ওটার অবস্থা, এই অবস্থা বোঝাতে আমরা প্রতীকের ডান পাশে কিন্তু আমরা এই যে সেই অবস্থাটা বুঝিয়ে দেব। এবং সর্বশেষ যেটা বলবো, সমতা হলে সমান চিহ্ন বসাতে হবে। তাহলে আমার নিয়মে জানছি, যদি সমতা হয়ে যায় তাহলে কোন চিহ্ন বসাতে হবে? সমান চিহ্ন। যেমন ধরো প্রিয় শিক্ষার্থী, এখানে জিঙ্ক একটা আছে, এখানে একটা জিঙ্ক আছে, এখানে সালফেট একটা, এখানে সালফেট একটা, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা। তাহলে আমরা এখানে তীর চিহ্নের পরিবর্তে আমরা সমান চিহ্ন বসাতে পারি। এটি হচ্ছে আমাদের 5 নম্বর নিয়ম। যদি উভয় পাশে অণু বা পরমাণু সংখ্যা সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা সমান চিহ্ন বসাতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের জটিল একটা বিষয় কিন্তু তোমরা সরাসরি শিখে ফেললে যে কীভাবে রাসায়নিক সমীকরণকে আমরা সমতা করতে পারি, রাসায়নিক সমীকরণের নিয়ম লিখতে পারি, তাই না? তো প্রিয় শিক্ষার্থী, আমি রাসায়নিক সমীকরণের যে নিয়ম বা সমতা করার যে নিয়ম আলোচনা করছি, তোমরা কিন্তু এটা দেখলে। এখন আমি এই যে কীভাবে সমতা করা হয় সেটা নিয়ে একটু বলছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে উদাহরণটা আগে দিয়েছি যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন দেখো বিক্রিয়া করে কি তৈরি করেছে? পানি। তো এই সমীকরণটা যদি আমরা সমতা করি তাহলে কি হবে? দেখো এখানে হাইড্রোজেন 2টা ছিল আর এখানে দেখো আমি 4টা হাইড্রোজেন, এখানে আর 2টা দিয়ে দিলে 4টা, আর অক্সিজেন এখানে 2টা হচ্ছে, এখানেও 2টা। সেক্ষেত্রে আমরা যে এটা সমতা হয়েছে কিনা আমরা কিভাবে সমতা করি সেক্ষেত্রে দেখে নিই। আমরা এখানে 2 অণু হাইড্রোজেন আছে, হাইড্রোজেনে 2 অণু আছে, এখানে 2 আছে,
আর এখানে অক্সিজেনের দেখো কয় অণু আছে, অক্সিজেন আছে একটা, আর এখানে 2 অণু আছে নাকি, দেখো। আর এই পাশে তীর চিহ্নের পাশে এই পাশে হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে একটা। তাহলে উভয় পক্ষে আবার খেয়াল করে দেখি যে কি হচ্ছে এখানে। এখানে 2 দুগুণে 4, আর এখানে 2 অক্ষে 2, আর এর পাশে দেখো 2 গুণ 2 আর 1 3, অর্থাৎ এর পাশে তুমি 4 আর 2 6, এর পাশে তুমি 6 পাচ্ছ। অর্থাৎ এই তোমার এই সমীকরণটা কিন্তু সমতাকরণ হয়েছে, অর্থাৎ উভয় পক্ষে পরমাণুর সংখ্যা সমান হয়েছে। 6টা আছে, এখানে 6টা আছে, এখানেও তোমার 6টা আছে। তাহলে এই যে আমরা এভাবে কিন্তু আমরা রাসায়নিক সমীকরণের সহজে কিন্তু সমতা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ সম্পর্কে জানতে পারলাম। এখন আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা, রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এই রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদে তোমাদের কিন্তু সংজ্ঞা এসে থাকে। সংযোজন বিক্রিয়া কাকে বলে, দহন বিক্রিয়া কাকে বলে, তাই না? দহন বিক্রিয়া কোথায় ঘটে, মোমবাতির দহন বিক্রিয়া ব্যাখ্যা করো, প্রভৃতি প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে, তাই না? তো আমরা প্রথমে জানবো আজকে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিন্যাস। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিন্যাস বা প্রকারভেদ। আমরা বিভিন্নভাবে রাসায়নিক বিক্রিয়াকে কিন্তু প্রকারভেদ করতে পারি। এই রাসায়নিক বিক্রিয়াকে বিভিন্নভাবে কিন্তু আমরা ভাগ করতে পারি। তার মধ্যে আমি তোমাদের বইয়ের কিন্তু যেটা আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো এই যে রাসায়নিক বিক্রিয়া কিন্তু কয়েক প্রকার হতে পারে প্রিয় শিক্ষার্থীরা। প্রথমত রাসায়নিক বিক্রিয়াকে আমরা দিক অনুসারে ভাগ করি। তাহলে আমি শুরুতেই বলছি তোমাদের, যদি আমরা দিক অনুসারে রাসায়নিক বিক্রিয়া কোন দিকে যাবে, দিক, এই দিক অনুসারে রাসায়নিক বিক্রিয়া 2 প্রকার, একমুখী এবং উভমুখী। অর্থাৎ যে সকল রাসায়নিক বিক্রিয়াগুলো শুধুমাত্র উৎপাদক থেকে, বিক্রিয়ক থেকে উৎপাদক দিকে যাবে, অর্থাৎ একদিকে যাবে, সম্মুখ দিকে যাবে, সেগুলো একমুখী বিক্রিয়া বলা হবে। আর যে বিক্রিয়া উভয় দিকে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ, উৎপাদ থেকে বিক্রিয়ক উভয় দিকে যাবে, তাকে উভমুখী বিক্রিয়া বলা হয়। একমুখী বিক্রিয়াকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, উভমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যা তোমরা পরবর্তী ক্লাসগুলোতে জানতে পারবে প্রিয় শিক্ষার্থীরা। রাসায়নিক বিক্রিয়াকে এটা আমি দিক অনুসারে বললাম। এখন যদি আমি তোমাদের সাথে বলি তাপের পরিবর্তন অনুসারে, অর্থাৎ তাপের পরিবর্তন, এই তাপ পরিবর্তনের ভিত্তিতে আবার রাসায়নিক বিক্রিয়াকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তাপোৎপাদী, একটা হচ্ছে তাপহারী। প্রিয় শিক্ষার্থীরা, এই রাসায়নিক বিক্রিয়া তোমরা যেটা বলছো, এই রাসায়নিক বিক্রিয়াকে দুভাবে ভাগ করা হচ্ছে। এটা তাপোৎপাদী বিক্রিয়া, এটা তাপহারী বিক্রিয়া। যে বিক্রিয়ার তাপ উৎপন্ন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে, আর যে বিক্রিয়ার তাপ শোষিত হয়, অর্থাৎ তাপ প্রয়োজন হয় যে বিক্রিয়ায়, তাকে তাপহারী বিক্রিয়া বলে। তাপোৎপাদী বিক্রিয়া হচ্ছে ডেল্টা এস এর মান, তাপমাত্রা পরিবর্তন ডেল্টা এস বলা হয়, মাইনাস বা ঋণাত্মক হবে। আর তাপহারী বিক্রিয়ায় ডেল্টা এস এর মান হবে প্লাস, অর্থাৎ তাপ শোষিত হবে, তাপ প্রয়োজন হবে, তাপ লাগবে, এই জন্য প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে। তারপরে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখলাম যে কোনো রাসায়নিক বিক্রিয়া 2 প্রকার, এবং এই রাসায়নিক তাপের পরিবর্তনের ভিত্তিতে কিন্তু 2 প্রকার। এখন সর্বশেষ যেটা নিয়ে তোমাদের করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে। ইলেকট্রন স্থানান্তর, ম্যাক্সিমাম বিক্রিয়া কিন্তু ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে ঘটে থাকে। তো ইলেকট্রন স্থানান্তর 2 প্রকার। একটা বিক্রিয়া হচ্ছে রিডক্স বিক্রিয়া, আর একটা হচ্ছে নন রিডক্স বিক্রিয়া। তারপরে শিক্ষার্থীরা, রিডক্স বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, আর নন রিডক্স হচ্ছে যে জারণ বিজারণহীন বিক্রিয়া। এই যে তোমাদের বইয়ে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে, সংযোজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া প্রভৃতি হচ্ছে জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া। এবং এই যে নন রিডক্স যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া প্রভৃতি হচ্ছে তোমার নন রিডক্স। তাহলে আমরা রিডক্স বা জারণ বিজারণে আমরা কি বলতে পারছি, তোমরা কিন্তু বলছে সংযোজন, বিযোজন প্রভৃতি কিন্তু দহন প্রভৃতি কিন্তু হচ্ছে, আর এখানে বলছে প্রশমন এবং বলছে অধঃক্ষেপণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে যারা 8ম শ্রেণীতে আছো বা 7ম শ্রেণীতে আছো বা 9ম 10ম আছো, তোমাদের কিন্তু এই বিক্রিয়াগুলোই কিন্তু আলোচনা করা আছে। তো তোমরা কিন্তু জানতে পারছো যে ইলেকট্রনের স্থানান্তর ঘটতেছে, সংযোজন দহন প্রভৃতি বিক্রিয়া কিন্তু ইলেকট্রনের স্থানান্তর ঘটছে, তাই না? তাহলে আমরা বলতে পারছি প্রথমে যে বিক্রিয়া নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো আজকে। সংযোজন বিক্রিয়া কি? আমি কিন্তু এই যে বিক্রিয়াগুলো আছে তোমাদের বইয়ে কিন্তু সংজ্ঞাটা এভাবে দেওয়া নাই বা এত সুন্দরভাবে কিন্তু গোছানো নেই। একটু সবাই একটু দেখে নিই। আমরা প্রথম যে বিক্রিয়া যাচ্ছি সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া।
প্রিয় শিক্ষার্থীরা, সংযোজন বিক্রিয়া কাকে বলে সেটা তোমাদের জানতে হবে। তোমরা আমার কথা একটু ভালো করে শোনো এবং এটা একটু খেয়াল রাখো। বই কিন্তু এভাবে সংজ্ঞাটা তুমি নাও পেতে পারো। যে বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে নতুন পদার্থ তৈরি করে তাকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া। আমরা যেমন দেখলাম জিঙ্ক একটা পদার্থ, সালফার একটা পদার্থ, এটা জিঙ্ক সালফাইড একটা নতুন পদার্থ তৈরি করলো। অর্থাৎ এখানে একের অধিক পদার্থ, খেয়াল করে দুইটি পদার্থ একের অধিক পদার্থ একত্রিত হয়ে একটা নতুন পদার্থ তৈরি করে। যে বিক্রিয়াটা তৈরি করে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশনাল রিয়াকশন বা অ্যাডিশন রিয়াকশন। তোমাদের বইয়ে কিন্তু এটা উল্লেখ করা আছে। অর্থাৎ যুক্ত হয়ে তোমার একটা নতুন পদার্থ তৈরি করে। তা আমরা কি বলবো সংজ্ঞাটা? যে বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে একটি নতুন পদার্থ তৈরি করে তাকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশনাল রিয়াকশন। এবার তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে বিযোজন বিক্রিয়া। তাহলে বিযোজন বিক্রিয়া কাকে বলে একটু খেয়াল করো। যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌল তৈরি হয় তাকে বলা হয় বিযোজন বিক্রিয়া। আমরা আগে একটু চিন্তা করি, জিঙ্ক সালফেট আছে, এটা যদি আমরা বিক্রিয়া করা জিঙ্ক প্লাস সালফেট দেখো ভেঙে যাচ্ছে। অর্থাৎ যে বিক্রিয়া একটি যৌগ ভেঙে যে এক বা একাধিক মৌল বা যৌগ তৈরি করে তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় বিযোজন বিক্রিয়া। আমরা যদি পানিকে ভেঙে দিই তাহলে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই যে একটা পদার্থ ভেঙে যে যদি এক বা একাধিক পদার্থ তৈরি করে তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় বিযোজন বিক্রিয়া। যে বিক্রিয়ায় ঘটনা ঘটছে এটাই কিন্তু বিযোজন বিক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু বুঝতেই পারছি সংযোজন বিক্রিয়া হলো বিযোজন বিক্রিয়া, এটা বিপরীত প্রক্রিয়া। এটা তোমাদের বহুপদীতে কিন্তু আসতে পারে বা ব্যাখ্যামূলক অংশও চাইতে পারে। এখন আমি তোমাদের সাথে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে দহন বিক্রিয়া। সপ্তম শ্রেণী বলো অষ্টম শ্রেণী প্রত্যেকের দহন বিক্রিয়া বা কম্বাসন রিয়াকশন কিন্তু প্রত্যেকের জানতে হবে। এটা কম্বাসন রিয়াকশন কিন্তু প্রত্যেকে কিন্তু পরীক্ষায় এসে থাকে। তাহলে এই দহন বিক্রিয়া কাকে বলে সবার আগে তোমাদের কিন্তু এই সংজ্ঞাটা শিখতে হবে। দহন বিক্রিয়া কাকে বলে, দহন কি, এই দহন পূরণ যন্ত্রণা সব কিন্তু মানুষের মধ্যেও কিন্তু থাকে, তাই না? অনেক গানেও কিন্তু কথাগুলো তোমরা জানো। তো দহন কাকে বলে? যে বিক্রিয়া একটি পদার্থ বাতাসের অক্সিজেনের সাথে পুড়ে তাপ ও আলোক শক্তি উৎপন্ন করে তাকে বলা হয় দহন বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় বাতাসের অক্সিজেনের সাহায্যে কোনো বস্তুর পদার্থের বিক্রিয়া ঘটে, অর্থাৎ বাতাসের অক্সিজেনের সাথে যে বিক্রিয়ায় কোনো পদার্থের বিক্রিয়া ঘটে বা সংযোগ ঘটে তাকে বলা হয় দহন বিক্রিয়া। তাহলে আমরা বলবো যে বিক্রিয়া বাতাসের অক্সিজেনের সাথে কোনো পদার্থ পুড়ে তাপ ও আলোক শক্তি উৎপন্ন করে তাকে দহন বিক্রিয়া বলে। যেমন সালফার প্লাস অক্সিজেন, তোমার দিলে সালফার ডাইঅক্সাইড, কার্বন প্লাস অক্সিজেন দিলে কার্বন ডাইঅক্সাইড। তাহলে প্রত্যেকের বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়াটা করছে, এটাকে আমরা বলতে পারি মূলত দহন বিক্রিয়া বা কম্বাসন রিয়াকশন। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু জানছো এই বিক্রিয়াগুলো কিন্তু তোমাদের সংজ্ঞা সহ কিন্তু তোমাদের উদাহরণ সহ কিন্তু এটা আসে, আমরা কিন্তু এটাকে খেয়াল করি। প্রতিস্থাপন বিক্রিয়া সাবস্টিটিউশন রিয়াকশন। তোমাদের বইয়ে কিন্তু এই বিক্রিয়ার ইংলিশগুলো টার্মও দেওয়া আছে, সাবস্টিটিউশন রিয়াকশন। যে বিক্রিয়া একটি মৌল কোনো যৌগ থেকে অন্য একটি মৌলকে সরিয়ে নিজে তার স্থান দখল করে তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন শুরুতে আমি একটু গল্প দিয়েছিলাম, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন দেখো বিক্রিয়া করলে হচ্ছে, খেয়াল করে দেখো আমরা যদি শুরুতে কিন্তু এই বিক্রিয়া কিন্তু আমরা ব্যবহার করেছি, তাই না? কি ব্যবহার করেছি? যে এই যে জিঙ্ক প্লাস আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড। তাহলে তুমি এটা সহজে দেখো জিঙ্কটা এই যে হাইড্রোজেনকে সরিয়ে নিজেই দেখো জিঙ্ক সালফেট তৈরি করতেছে এবং হাইড্রোজেনটা বের হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা প্রতিস্থাপন, অর্থাৎ একজনকে সরিয়ে তার জায়গা দখল করছে। জিঙ্কটা কাকে সরাচ্ছে? হাইড্রোজেনকে সরায়ে দেখো সেটা জিঙ্ক সালফেট তৈরি করছে এবং হাইড্রোজেনটা সরে গেছে। অর্থাৎ আমরা বলবো যে বিক্রিয়ায় কোনো মৌল একটি যৌগ থেকে অন্য একটি মৌলকে সরিয়ে নিজে তার জায়গা দখল করে নতুন একটি যৌগ তৈরি করে তাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গুরুত্বপূর্ণ কিন্তু এই যে চারটা বিক্রিয়া তোমরা দেখলে, এই চারটা বিক্রিয়া কিন্তু তোমাদের রিডক্স রিয়াকশন, তাই না? বা জারণ বিজারণ বিক্রিয়া। এখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটতেছে, কেউ ইলেকট্রন মাইনাস কেউ প্লাস, এদের মধ্যে স্থানান্তর হয়েই কিন্তু এরা যৌগ গঠন করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, জারণ বিজারণ আমি তোমাদের পড়াবো, তখন তোমাদের পরবর্তী ক্লাসে কিন্তু এই সমস্ত বিক্রিয়াগুলোতে কীভাবে জারণ বিজারণ ঘটেছে সেটাও তোমাদের সাথে আমি আলোচনা করব। এখন আমি একটি তোমাদের সাথে আলোচনা করছি নন রিডক্স রিয়াকশন, প্রশমন বিক্রিয়া। অষ্টম শ্রেণীতে যারা আছো এবং যারা সপ্তম শ্রেণী তারাও কিন্তু জানতে পারো প্রশমন বিক্রিয়া। এটা একটা নন রিডক্স রিয়াকশন, এখানে জারণ বিজারণ ঘটে না। এই বিক্রিয়া তাপোৎপাদী বিক্রিয়া। এটা কাকে বলে একটু খেয়াল করো, একে ইংলিশে বলা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন।
তাই এই যে নিউট্রালাইজেশন রিয়াকশন বা এই যে নিরপেক্ষ বিক্রিয়াটা, এটা কাকে বলে এটা আমরা একটু জানি। তারপরে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিক্রিয়ায় দুটি বিপরীত ধর্মীয় পদার্থ বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে। অর্থাৎ আমরা চিন্তা করি, একটা দিলাম একটা অ্যাসিড HCl, একটা দিলাম ক্ষারক NaOH, এটা বিক্রি করে দেখো NaCl লবণ এবং পানি দেখো H2 পানি। এই যে এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষারক, লবণ প্লাস পানি। দেখো লবণ একটা নিরপেক্ষ পদার্থ, পানি একটা নিরপেক্ষ পদার্থ, আর অ্যাসিড এর বিপরীত ধর্মকে ক্ষারক। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা জানতে পারছি যে বিক্রিয়ায় পরস্পর দুটি নিরপেক্ষ পদার্থ বিক্রিয়া করে ভিন্ন ধরনের পদার্থ বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে, তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে একটি প্রশমন বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ক্লাসটি ভালো লাগলো। আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ থেকে, আমাদের স্কুলের ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো সবাই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।